আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জিয়াউর রহমান। লানুইদ জিয়াউর চ্যানেলটির পক্ষ থেকে তোমাদের স্বাগতম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আমি তোমাদের গতদিন পদার্থবিজ্ঞানের একটা ক্লাস নিয়ে দেখিয়েছিলাম। আজকে আমি তোমাদের রসায়নের একটা ক্লাস করাবো। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যায় আমাদের আজকের ক্লাসটি। তোমাদের রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। দেখো এখানে কিন্তু মনে আছে বইতে কিছু না, অনেক কিছু আছে তোমাদের কিন্তু পড়ার। তো আমি দেখো এখানে কিছু টপিকস লিখে রেখেছি। সেটা হচ্ছিল মৌলিক ও যৌগিক, তারপরে আছে মৌল, প্রতীক ও সংকেত, পরমাণুর কণিকা, তারপর পরমাণুর পরিচিতি, পারমাণবিক ভর, পারমাণবিক ও ভর সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর, টেস্টো আইসোটোপের ব্যবহার, পরমাণুর মডেল, রাদারফোর্ড আর কার্ট বোর। তোমাদের বইতে কিন্তু আছে, তোমরা দেখো সীমাবদ্ধতা। কার সীমাবদ্ধতা? এই পরমাণুর মডেলের যে সীমাবদ্ধতা সেটা। শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, তাই না? দেখো আমি আপাতত মেন কিছু এখানে রেখে দিয়েছি, তোমাদের আরও আছে, তার প্রাথমিকভাবে আমি এই করে তোমাদেরকে আলোচনা করবো। তাহলে দেখো, তো আমাদের প্রথম যেটা আছে মৌলিক ও যৌগিক। তো আমরা লিখে দিতে মৌলিক আর কি যৌগিক। তো আমরা প্রাথমিক সাধারণভাবে আমরা নিচ থেকে চিন্তা করো যে মৌলিক আর যৌগিক কি। তো এটা কিন্তু তোমরাও জানো, হয়তো অনেকেই জানো, তোমরা অনেকেই না, সব প্রায়ই জানো, আমি ধরে নিলাম। তবুও আমি এই আলোচনা করতেছি এই অধ্যায়ের প্রথম, এই অধ্যায়ের স্বার্থে কিন্তু আমি আলোচনা করব। মৌলিক, মৌলিক মানে কি? যে জিনিসটাকে আর ভাঙা যায় না, বা ভাঙলে ওইটা ছাড়া আর কিচ্ছু পাওয়া যাবে না। তাহলে আমরা বলতে পারি যেসব মৌলকে ভাঙলে শুধু ওই মৌল ছাড়া আর কোনো কিছু পাওয়া যাবে না, সেটাকে বলবো আমরা এই মৌলিক। যেমন ধরো নাইট্রোজেন, হাইড্রোজেন, সালফার, ফসফরাস, এগুলো তোমরা অনেকেই জানো। তারপরেও আমি আলোচনা করতেছি অধ্যায়ের সাথে। তারপরে কি এগুলো কি ভাঙলে কি শুধু এই হাইড্রোজেন, তারপরে হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, এগুলো ছাড়া কিন্তু আর কোনোটাই পাওয়া যাবে না। সেজন্য এটাকে বলবো আমরা যৌগিক, মৌলিক। যৌগিক কাকে বলবো? যে সংখ্যাকে এটাকে ভাঙলে, যেটাকে ভাঙলে ওই মৌল ছাড়া আরও অনেক মৌল পাওয়া যাবে, সেটাকে বলবো আমরা যৌগিক। যেমন হতে পারে দেখো পানি, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড। যেমন দেখো এখানে পানিকে ভাঙলে কি পাওয়া যাবে? হাইড্রোজেন আর কি পাওয়া যাবে? অক্সিজেন পাওয়া যাবে, তাই না? তারপরে সালফিউরিক অ্যাসিডকে ভাঙলে কী পাবে? হাইড্রোজেন পাওয়া যাবে, সালফার পাওয়া যাবে, অক্সিজেন পাওয়া যাবে। সোডিয়াম ক্লোরাইড ভাঙলে কী পাওয়া যাবে? সোডিয়াম পাওয়া যাবে, ক্লোরিন পাওয়া যাবে। সেই জন্য এইগুলোকে বলবো আমরা যৌগিক। তোমাদের বইতেও আছে, তোমরা মৌল তো আমরা সবাই জানি। এটাকে তোমাদের যেগুলো আছে সোডিয়াম, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোকে আমরা কী বলবো? এইগুলো মৌল। এইবার আছে দেখো ভালো প্রতীক। আমরা এটা সবাই জানি, তবুও আমি বলি দেখো যে কোনো মৌলের ইংরেজি, ল্যাটিন এবং আরবি, এই ভাষার এই ইংরেজি, আরবি আর কি আছে, সেটা হচ্ছে ল্যাটিন। এই মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকেই বলবো আমরা প্রতীক। তাহলে আমরা জানলাম কি যে মৌল কিন্তু, এই যে মৌলের যে নামগুলো, এই নামকরণ করা হয়েছে আসলে 3টা ভাষা থেকে। সেটা কি? ইংরেজি, ল্যাটিন আর হলো আরবি। তো দেখো আমরা এখানে লিখতে পারি, যেমন দেখো এই যে বোরন, সালফার, ফসফরাস, আয়োডিন, অক্সিজেন, তাই না? এগুলো দেখো এই যে এর মধ্যে যেমন
এগুলো কিন্তু ইংরেজি থেকে আছে। কিন্তু এই যে দেখো একটা নাম আছে জার্কোনিয়াম, তোমরা সবাই জানো, এই জার্কোনিয়াম আর এই বোরন কিন্তু কিন্তু এই দুইটা মৌল কিন্তু আমাদের আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে, তাই না? সেম আবার দেখো এমন আছে যে যেমন দেখো সোডিয়াম, মার্কারি, লেড, পটাশিয়াম। হ্যাঁ, তো দেখো এই নামগুলো কিন্তু তোমাদের বইতেও আছে, তবুও আমি আলোচনা করে দিচ্ছি। দেখো সোডিয়াম কিন্তু ল্যাটিন ভাষা থেকে এসেছে। পারদ বা মার্কারি, এটাও কিন্তু আমাদের ল্যাটিন নাম থেকে এসেছে। লেড, লেড এটাও কিন্তু ল্যাটিন ভাষা থেকে। পটাশিয়াম এটাও ল্যাটিন ভাষা থেকে। তো দেখো এখানে আমরা সোডিয়াম লিখেছি এবং তার সাথে একটা ছোট আকারের একটা অক্ষর দিয়েছি, তাই না? স্মল লেটার দিয়েছি। তো সে দেখো এখানে Na সোডিয়াম আমরা করবো, এনে তো আরও মৌল থাকতে পারে, তাই না? এনে যেমন ধরুন নাইট্রোজেন আমরা কি ইন্দ্রা প্রকাশ করি। এখন এখানে সোডিয়াম লিখি, সোডিয়াম এনটা বড় হাতের আর এটা স্মল। তো আমরা জানি আসলে সায়েন্টিস্টরাই বড় বিজ্ঞানীরাই কিন্তু আবিষ্কার করছে, যখন লিখছে যে এরকম যদি দুইটা সংখ্যা দিয়ে আমরা মৌলের নাম প্রকাশ করি যে ক্ষেত্রে আসে, সেই ক্ষেত্রে প্রথম লেটারটা হবে বড় আর তারপরে যেটা ব্যবহার করবে সেটা হবে স্মল লেটার। ওকে, তো দেখো এখন আর আসতে পারে, যেমন ধরো কার্বন, ক্লোরিন, কোবাল্ট, সিজিয়াম, তারপর ক্যালসিয়াম, তাই না? দেখো একই এগুলো কিন্তু দেখো সব সি দিয়ে, তবুও কী হবে সিমিলারলি সব এক আছে, দেখো তো তবুও এগুলো কিন্তু তোমাদের বইতেও আছে যদিও। তারপরে দেখো কার্বন, কোবাল্ট, তারপরে সিজিয়াম, ক্যালসিয়াম কিন্তু একই নাম দিয়ে, কিন্তু এদের প্রত্যেকটি মৌলর কিন্তু কী আছে আলাদা আলাদা নাম, আলাদা আলাদা রাসায়নিক ধর্ম আসে, আলাদা আলাদা ভৌত ধর্ম, আলাদা আলাদা বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আর এটা বোরন, বেরিয়াম, তারপরে কি বিসমাথ, দেখো এইটা দেখো সম্পূর্ণ দেখো একই কিন্তু সবাই বি দিয়ে, কিন্তু এর কি আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা রাসায়নিক সেটা আছে, আলাদা আলাদা ভৌত অবস্থা আছে, এর পারমাণবিক সংখ্যাও কি ভিন্ন। বোরো, বেরিয়াম, বিসমাথ, বেরিলিয়াম এগুলো সম্পূর্ণ আলাদা। তাহলে আমরা তাই দেখো এই যে এইগুলো কিন্তু এসেছে ইংলিশ থেকে, ইংরেজি নাম থেকে এগুলো এসেছে। আর এগুলো কি বললাম যে ল্যাটিন নাম থেকে। আর এই দেখো জার্কোনিয়াম আর এটা কিস থেকে এসেছে আরবি থেকে। তাহলে আমরা আসলে প্রতীক সম্পর্কে একটু অবগত হলাম, তাই না? তাহলে দেখা যাক পরবর্তীতে। তাহলে দেখো আমাদের সংকেত, তাই না? আমরা যেমন লিখি সংকেত, যখন লিখি তো সংকেত লেখার সময় আমরা যদি হাইড্রোজেন একটি পরমাণু হাইড্রোজেন একটি অণু হিসেবে লিখি তাহলে এভাবে লিখি, এরকম। নাইট্রোজেন একটি অণু হিসেবে লিখি এরকম। আর প্রকৃত অর্থে এখানে হাইড্রোজেন এটা নেওয়ার মানে হলো এখানে দুইটি হাইড্রোজেন পরমাণু মিলে একটি কী হয়েছে হাইড্রোজেন সংকেত হয়েছে। যেমন নাইট্রোজেন, এই নাইট্রোজেন N2 এর মানে হলো এই নাইট্রোজেন অণু, দুইটা হাইড্রোজেন অণু মিলে একটি নাইট্রোজেন অণু গঠিত করছে। এবং হতে পারে কি পানি, সালফিউরিক অ্যাসিড, এগুলো কি যে এখানে দুইটি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণু মিলে এদের একটু পানি হয়েছে, তার মানে অনুপাত হলো কত 2:1। সালফিউরিক অ্যাসিড, তাই না? ঠিক একই নিয়মে সালফিউরিকটা হয়েছে। তাহলে আমরা অণু এবং সংকেত সম্পর্কে আমরা একটু ধারণা পেয়েছি কীভাবে যে, তাই না, আসলো। তো দেখো পরমাণুর কণিকা,
দেখো, তো আমরা পরমাণুর কণিকা, পরমাণু আসলে পরমাণু সম্পর্কে দেখো যে পরমাণু আসলে আমরা প্রকৃত অর্থে পরমাণুর মধ্যে কি কি থাকে, তাই না? পরমাণুর মধ্যে আসলে মূলত কি কি থাকে দেখো, এই যে পরমাণুটা, এই পরমাণুটা আসলেই এর মধ্যে দুইটা জিনিস প্রথম থেকে, সেটা হলো স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা। তোমরা তো বুঝতেছো স্থায়ী মানে কি, মূল ওটা আর কোনো পরিবর্তন হবে না। এই যে অস্থায়ী কণিকা মানে কিছু সময়ের জন্য, তাই না? তো দেখো আমরা এখানে স্থায়ী কণিকার মধ্যে থাকে কি কি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ধনাত্মক। আর অস্থায়ী কণিকার মধ্যে কি কি থাকে একটু দেখে আসি। যেমন হলো মেসন, পজিট্রন, গ্র্যাভিটন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, এগুলো আছে তোমাদের বইতে নেই, তবুও আমি এইখানে আলোচনার সাথে এটা লিখে দিলাম, তোমরা মনে রাখো, কারণ এখানে আসতে পারে তোমাদের যে নিচের কোনটি অস্থায়ী মৌলিক কণিকা, তাহলে এগুলো তোমরা মনে রাখতে পারবো। তো দেখো তাহলে আমরা যেমন একটা পরমাণুর মধ্যে কী কী থাকে, স্থায়ী স্থায়ী কণিকা আর হলো অস্থায়ী কণিকা। অস্থায়ী কণিকার মধ্যে কি, অস্থায়ীর মধ্যে কী কী আছে দেখো তো, মেসন, পজিট্রন, গ্র্যাভিটন, তারপরে নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো। এবার দেখো স্থায়ী মূল কণিকার মধ্যে কী কী থাকবে দেখো তো। স্থায়ী মূল কণিকার মধ্যে আছে যে আমাদের কী কী, স্থায়ী মধ্যে ইলেকট্রন। তো ইলেকট্রনের চার্জ বা আধানটা কি, তাই না? ইলেকট্রনের চার্জ বা আধান হলো 167 × 10⁻⁻20 19 কুলম্ব। এইটা পক্ষান্তরের প্রোটন হলো কিন্তু এই 1.6 × 10⁻⁻29 কুলম্ব। আর এই যে এটার চার্জ কি 0, মানে ও আসলে নিরপেক্ষ, তাই না? এই জন্য এই নিউটনের চার্জটা কি 0। এখন দেখো এটার ভর, যেমন ইলেকট্রনের ভর হলো 9.11 × 10⁻⁻28 গ্রাম, 28 গ্রাম। প্রোটনের চার্জ কত, 1.673 × 10⁻⁻24 গ্রাম, 4 কি গ্রাম। এটার কত, এটা 1.675 × 10⁻⁻24 গ্রাম। তাহলে দেখো যে আমরা স্থায়ী কণিকার মধ্যে যে তিনটি পেলাম, যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এর আধান বা চার্জ বেশি, এরও কি আধান বা চার্জ বেশি, আসলেই কি যে এখানে নিউটনটা এর চার্জ 0। তো এখন এই ইলেকট্রনের ভর কত, 9.11 × 10⁻⁻28 গ্রাম। আর প্রোটনের ভর কত, প্রোটনের ভর 1.673 × 10⁻⁻20 গ্রাম। আর নিউটনের কত, 1.675 × 10⁻⁻24 গ্রাম, তাই না? তো এখন দেখো, এখন এইটা আছে কিসে, গ্রামে। এখন যদি এটা আমাকে কেজিতে আনি, তাহলে রূপ কীভাবে দাঁড়ায়, তাহলে দেখি আমরা। তার মানে দেখো 911 × 10⁻⁻28 গ্রাম। এই গ্রামকে আমরা কেজিতে আনলে কী করবো, 1000 দিয়ে ভাগ করব, তাহলে ওটা কেজিতে চলে আসবে। তখন মানে 9.11 × 10⁻⁻28 বা এটাকে লিখলে 10 টু দি পাওয়ার কত লাগা যায়, 3। পরে তখন 9.11 × 10⁻⁻8
এই 3 উপরে গেলে কি প্লাস থাকলে মাইনাস হয়ে যায় না, মাইনাস হলে তারপরে 10 টু দি পাওয়ার মাইনাস 3 অতএব 9 ইন্টু 10 টু দি পাওয়ার এই দুটো যোগ করো, যোগ করলে আমাদের কি হবে, যোগ করলে হয় 31, তখন হবে কেজি। আমি এটা বের করে দেখালাম কী কারণে, অনেক সময় তোমরা যখন তাড়াহুড়ো করে পরীক্ষার হলে যে বলবে নিচে কোনটি ইলেকট্রনের ভর, তো তুমি তো পড়ে আসছো এটা গ্রামে, তাই না? কেজিতে এটা যদি না জানা থাকে, না বের করে, তাহলে অনেক সময় তোমাদের ভুল হতে পারে বা তাড়াহুড়ো হবে, তখন তুমি কিন্তু এটাও দেওয়া থাকবে এটাও দেওয়া থাকবে, তুমি তাড়াতাড়ি করে ওটা দিয়ে দেবে, না আমি দেখে আসছি ওটা, আসলে এটা কেজিতে নিয়ে আসলে আগে দেখতে হবে যে কিসে এটা দেওয়া আছে। এইটার পরে কেজিতে হবে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। সেম যদি এটা শেষ ক্ষেত্রে আসে তাহলে আমাদের ওখানে যা থাকবে সবই ঠিক থাকবে, ইন্টু 10 টু দি পাওয়ার, শুধু এর সাথে -3 যোগ করে দিব, -3 যোগ করলে কত 27, এটা হবে এত কেজি। কার ভর? প্রোটনের ভর। এখন আমাদের এটার তাহলে কী হবে, এটা হবে একই যে 12675 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। তাহলে আমরা কিন্তু এখন সহজেই এটা বুঝতে পারবো, তাই না? পরমাণুর মধ্যে কী কী থাকে সেটা আমরা বুঝতে পারলাম, তাই না? তো এখানে দেখো এই যে আমরা 28 আর এখানে কত আছে -24, তো এইটা আসলে সামগ্রিকভাবে কি যে আমরা জানি যে এই যে ইলেকট্রনের যে ভর সেই ভর প্রোটনের তুলনায় 1838 গুণ হালকা, 1838 গুণ হালকা। তারপরে দেখো এখানে আমরা একটা জিনিস বলতে পারি, দেখো যে এখানে কত আছে ঋণাত্মক প্রোটন ইমেজ। আরেকটা আমি একটা ইয়াদেই দেখো, যেমন দেখো এই যে এখানে এটা হলো নিউক্লিয়াস, আর দেখো এই নিউক্লিয়াসের মধ্যে থাকে কি প্রোটন আর হলো নিউট্রন। তো আমাদের প্রোটন কিন্তু প্রোটনের মান কত, প্রোটনের মানে ইলেকট্রন মান সমান 3, এটা কি লিথিয়ামের মানে তোমাদের বইতেও এটা আছে, আর এটা 4 সমগ্র। তাহলে আমরা এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি করতে পারি, তো এখান থেকে আমরা নিউট্রন, প্রোটন এবং ভর সংখ্যা। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট দেখো, এটা যে পরমাণু পরিস্থিতি থেকে তাহলে প্রোটন নিউট্রন আর এই দুইটা মিলে যেই যে নিউক্লিয়াসে থাকে সেটা হচ্ছে হলো নিউক্লিয়াসের মধ্যে, তাই না? তো নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটন আর নিউট্রন থাকে। দেখো আমি তোমাকে আরেকটু সহজভাবে বলার চেষ্টা করি, যেমন কার্বন 612, এটা আমরা কি বুঝি? এটা আমরা বুঝি যে এই যে মাথার উপরে যেটা থাকবে না, এইটা ভর সংখ্যা, আর এই যে নিচে যেটা থাকবে এটা হলো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। এখানে বলতে পারি যে পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা কি এক? ইয়েস, অবশ্যই পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা একই। এখন দেখো আরেকটা জিনিস হবে, সেটা তোমরা নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা, তার মানে নিউক্লিয়ন সংখ্যা আর ভর সংখ্যা সমান। কোনো মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রন সংখ্যাকে বলবো আমরা নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা। আচ্ছা, তো এখানে দেখো এটা আমরা কীভাবে লিখতে পারি, তাই না? তো আরেকটা জিনিস দেবো, যেমন অ্যালুমিনিয়াম 27 13 +3, এটা আমরা কী করতে পারি? এটার মানে বোঝায় যে এই যে এর ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা 27
প্রোটন সংখ্যা কত 13। এই 3+ বলতে কি বুঝি আমরা, তাই না? এই 3+ মানে হলো এই অ্যালুমিনিয়াম এই মৌলটা তার 3টা ইলেকট্রন ছেড়ে দিছে, মানে অন্য কাউকে দিয়ে দিছে, এটা বোঝাচ্ছে। তাহলে আমরা সামগ্রিকভাবে কি আসলো দেখো তো আমাদের, তাহলে এই ভর সংখ্যা এ, প্রোটন সংখ্যা পি, আর এখানে দেখো পেয়েছি ইলেকট্রন সংখ্যা, আর কি পেয়েছি প্রোটন সংখ্যা, আর হলো নিউটন সংখ্যা। তাহলে এই যে ভর সংখ্যা আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা, প্রোটন সংখ্যা পি দ্বারা, তাই না? তো এখন দেখি আমরা এখান থেকে কী কী বের করতে পারি। তো এই যে আমাদের ভর সংখ্যা কত হবে? 27। তো আমরা জানি যে প্রোটন আর নিউটন সংখ্যার স্লোগান কী থাকে? ভর সংখ্যা। তাহলে দেখো তো এখানে এই যে আমাদের প্রোটন সংখ্যা কত? 13। দেখো একটা জিনিস যে প্রোটন, আমি আগেতে বলছি কিন্তু যে এই যে নিচে থাকে এটা হলো প্রোটন সংখ্যা। তো এই প্রোটন সংখ্যা কি কখনো ভগ্নাংশ হতে পারে না? কখনো হতে পারে না। প্রোটন সংখ্যা কি সব কি হবে? পূর্ণ সংখ্যা হবে, রিয়েল নাম্বার। 1 2 3 4 5 6 7 10 এগুলো। তাহলে এখানে কত আছে আমাদের? 13। এবার ইলেকট্রন সংখ্যা দেখো আমাদের কত ছিল? হ্যাঁ, এই যে 13, এর মানে কি? ও 3টা ছেড়ে দিয়েছে। তাহলে 3টা যে ছেড়ে দেওয়ার পরটা তার মানে ইলেকট্রন কত? 10। প্রোটন সংখ্যা তো আমাদের কত? এটা। এবার নিউটন সংখ্যা, এই যে টোটাল যে সংখ্যা আছে, মোট ভর সংখ্যা যে আছে, এই ভর সংখ্যার থেকে আমরা প্রোটন সংখ্যা বাদ দিলে নিউটন সংখ্যা পেয়ে যাবো। তাহলে 27 থেকে গেল কত? 13। তো আরেকটা দেখাই আমি, দেখো আরেকটা দেখাই, যেমন কার্বন। তাহলে এখন আমরা দেখো কি এটাকে আমরা কি লিখতে পারি? ভর সংখ্যা, প্রোটন সংখ্যা। দেখো আমি কিন্তু আগে এখানে কী ছিল, মানে ও 3টা ইলেকট্রন ছেড়ে দিয়েছিল, এখানে তো ছেড়ে দেয় নাই, কোনো কিছুই করে নাই। তার মানে আমাদের কি ইলেকট্রন সংখ্যা ঠিকই আছে 6। প্রোটন সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা কী হবে? 6 আর 7 হয়ে গেলে কত হয়? 6। এখন দেখো যদি এরকম যদি থাকতো আমাদের O2-, তার মানে এটা কত? 16, আর এটা কত? 8। তাহলে আমরা কি লিখতে পারতাম বলো তো? কি লিখতে পারতাম তখন? দেখো 16, 8। এখন এই ইলেকট্রন সংখ্যা 2- মানে কি? ও কারো কাছ থেকে 2টা গ্রহণ করছে। তাহলে 8 আর এই 2 কি যোগ করে 10, এটা কত? 8, আর 8 থেকে 8 দিলে কত? ওকে। তাহলে তোমাদের বইতে কতগুলো দেওয়া আছে, তবুও আমি তার উপরে তোমাদের এই অধ্যায়ের সাথে আলোচনা করলাম, তাই না? তাহলে দেখো আমরা এগুলোর উপরে দেখেছি, তাই না? পারমাণবিক ভর ও পারমাণবিক সংখ্যা। এবার দেখো আপেক্ষিক পারমাণবিক ভর, এটা খুবই ইম্পর্টেন্ট। আপেক্ষিক পারমাণবিক ভর ও আপেক্ষিক আণবিক ভর। দেখো আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের জন্য আমরা সাধারণত 3টা স্কেল ব্যবহার করতে পারি। কয়টা স্কেল? 3টা স্কেল। তো স্কেল 3টা কী হবে? দেখো স্কেল অক্সিজেন স্কেল, তারপরে হাইড্রোজেন স্কেল, আর হলো কার্বন স্কেল। তাহলে এই 3টা স্কেল দিয়ে আমরা এই আপেক্ষিক পারমাণবিক ভর কী করতে পারি? নির্ণয় করতে। তো তোমাদের বইয়ে আমাদের এই যে কার্বন স্কেল দিয়ে দেখানো হয়েছে, তাই না? এখন এই কার্বন স্কেলটা, এটা কি আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর। তো আপেক্ষিক পারমাণবিক ভর মানে পরমাণুর একটি মৌলের একটি পরমাণুর ভর
বাই কার্বন 12 ভরের 1/12 অংশ। দেখো এই যে আমাদের কার্বনের অনেকগুলো আইসোটোপ আছে, 12, 13, 14, তাই না? তো আমরা এখানে কার্বনের যে 12 আইসোটোপ আছে সেই ভরের 1/12 অংশ। দেখো যে তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর সমান হলো মৌলের একটি পরমাণুর ভর বাই কার্বন 12 এর 1/12 অংশের। এর মানে আমরা কি বলতে পারি যে আপেক্ষিক পারমাণবিক ভরে কার্বন 12 ভরের 1/12 অংশ ওই মৌলের একটি পরমাণুর ভর যত গুণ তার সমান। তাহলে দেখো আপেক্ষিক পারমাণবিক ভরের এখানে একটা জিনিস দেখো, এই যে কার্বন 12 পরমাণু এটার হচ্ছে মান হচ্ছে কত জানো? এটার মান হচ্ছে 1.66 × 10⁻⁻24 গ্রাম। একটি কার্বন 12 ভরের 1/12 অংশ এর মান হলো কত? 1.66 × 10⁻⁻24 গ্রাম। তো এখানে যেমন অ্যালুমিনিয়াম একটি পরমাণু, যেমন অ্যালুমিনিয়াম একটি পরমাণুর ভর 4.482 × 10⁻⁻20 গ্রাম। তাহলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কীভাবে বের করবো, তাই না? তাহলে কত আমাদের আছে? 4.482 × 10⁻⁻24। আর কার্বন 12 ভরের 1/12 অংশের এটার মান কত? 166 × 10⁻⁻24। তাহলে দেখো তো কী হয়? 4.482 × 10⁻⁻23 এটা উপরে গেলে কী হবে? প্লাস হবে 24। তাহলে আর নিচে কী থাকলো? 1.66। তাহলে 4.482 × 10⁻⁻ কত? দেখো এটা ভাগ হলো 1.6, এইটাকে ভাগ করলে হবে কত? 27। যেমন দেখো পানি, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড, তাই না? দেখো এটা কত আছে? 1 × 2 + 16। তাহলে কত হয়? 2 18। এই যে আমরা যে 16টা পেয়েছি এটা কোনো এমনি পেয়ে নেই। এটা কিন্তু যে আমরা এর ভর 8 এসে 2 × 16 করছি তা না, কিন্তু এটা মোটেও কিন্তু তা না। কারণ কি এটা হ্যাঁ 2-1টা মৌলের কিন্তু হয়, কিন্তু আসলে এটা গুণ করে কিন্তু না। যদি এটা বলো তাহলে সম্পূর্ণ কিন্তু ভুল হবে। এইটা পেয়েছি আমরা, এই যে 16টা পেয়েছি, এই 16টা পেয়েছি যে একটি পরমাণুর ভর ওই কার্বন 12 এর 1/12 অংশের যে সূত্র, ওই সূত্র থেকে কিন্তু পেয়েছি, তাছাড়া কিন্তু কোথা থেকে পাইনি। তাহলে 18। এবার দেখো তো এখানে কত হয়? 1 × 2 সালফারের ভর কত? 32, আর এটা কত? 16 × 4। তার মানে এটা ক্যালকুলেশন করবে 98। এই যে দেখো এই যে পানি, এই পানি যে 18, এই 18 হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। এটা হচ্ছে আপেক্ষিক আণবিক, যেমন সালফারের ভর 98। এটা হচ্ছে আমাদের এই যে আপেক্ষিক আণবিক ভর, এটা কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর না। আপেক্ষিক পারমাণবিক ভর হলো এখানে যেমন সালফারের ভর 16, এটা 32, এটা অক্সিজেনের ভর এটা, আর এটা আছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে এটা এই সোডিয়ামের ভর কিন্তু 23, তাই না? এটা 23, আর এটা কত? 35.5, কত হয়? 58.5। কি আমি বলছিলাম না? দেখো যে এই যে আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু ভগ্নাংশে আসতে পারে। তো এখন দেখো এই যে আমাদের এটা আসলো আপেক্ষিক পারমাণবিক ভর, এই যে ক্লোরিনের যে 35.5 আপেক্ষিক ভর আসে সেটা কোথা থেকে? ওই যে আমাদের কার্বন স্কেলের যে
কার্বন 12 এক অংশের তুলনায় এই যে ক্লোরিন যে পরমাণুটা এটা কত গুণ ভারী, 35.5 গুণ ভারী। ওকে, তাহলে আমরা এটা আপাতত বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এত সময় আমার সাথে ক্লাসটা করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসটি পেতে চোখ রাখো আমার চ্যানেলটি। ওকে, আল্লাহ হাফেজ।